সেটা হচ্ছে যে জীবন দেবতার কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথের এই বাইনারি স্টারের কথা মনে হলো কেন দুনিয়ার এত রকম উপমা থাকা সত্ত্বেও? তার কারণ ওই জীবন দেবতার সঙ্গে তার সম্পর্কটা ঠিক সূর্য মধ্যিখানে বসে আছে আর তাকে কেন্দ্র করে স্থির বসে আছে সূর্য, আর তাকে কেন্দ্র করে গ্রহরা ঘুরে চলেছে, এইরকম নয়। জীবন দেবতা, তার জীবন দেবতার সঙ্গে সম্পর্ক হচ্ছে এই যে তিনি তার জীবন দেবতাকে কেন্দ্র করে ঘোরেন এবং তার জীবন দেবতাও তাকে কেন্দ্র করে ঘোরেন। উভয়ই উভয়কে কেন্দ্র করে ঘোরেন, যুগ্ম নক্ষত্রের মতো। উভয়ই উভয়ের আকর্ষণে পরস্পর পরস্পরকে কেন্দ্র করে ঘোরেন। এবং এই উপমার সঙ্গে সঙ্গে, এই অব্যর্থ নিপুণ উপমার সঙ্গে সঙ্গে জীবন দেবতা ঈশ্বরের থেকে পৃথক হয়ে যান। ঈশ্বর যদি হতেন তাহলে তিনি কেন্দ্রে বসে থাকতেন আর ভক্ত তাকে কেন্দ্র করে ঘুরত। এখানে কোনো কেন্দ্র নেই, এখানে দুজনের কেন্দ্র। ফলে এই উপমা অব্যর্থ, অসামান্য। কিন্তু যেটা জরুরি কথা সেটা হচ্ছে যে জীবন দেবতার মতো একটা নিতান্ত ব্যক্তিগত আত্মগত একটা ধারণা, যদি ধারণা বলি আপাতত, সেইটা বলতে গিয়েও রবীন্দ্রনাথের বিজ্ঞানের একটা জানা বোঝাকে আশ্রয় করতে হচ্ছে, উপমা হিসেবে ব্যবহার করতে হচ্ছে। এইটা না কেবলমাত্র ওই সাধারণ কৌতূহল থেকে হয় না। কোনো একটা জিনিস আত্মস্থ ভিতরে না হলে, কোনো একটা জিনিসের মধ্যে আমি যদি না থাকি, কোনো একটা চর্চার মধ্যে, কোনো একটা ভাবনার মধ্যে আমি যদি না থাকি, তাহলে এরকম হয় না। খেয়াল করে দেখুন, আমাদের এরকম হয়, যে জিনিসটার মধ্যে আমি এই মুহূর্তে আছি, ভাবছি সারাক্ষণ, আমার অন্য নানা ধরনের চিন্তা ভাবনা আলোচনার মধ্যে ওইটা ঢুকে পড়তে থাকে। একটু অপ্রাসঙ্গিক ভাবেও কখনো কখনো কথা ওই দিকে গড়িয়ে যায়, কেননা ওই দিকটার মধ্যে আমি আছি, বাঁচি। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও এটা সত্যি। তিনি বিশেষ করে তার শেষ জীবনে বিজ্ঞান তার সত্তার অন্তর্গত একটা বাঁচার একটা পথের মতো ছিল বলে কখনো জীবন দেবতার কথা বলতে গিয়ে, কখনো সম্পূর্ণ অন্য একটা কথা বলতে গিয়ে তার বিজ্ঞানের প্রসঙ্গ চলে আসে তার কথার মধ্যে। আমি যে দুটো উদাহরণ দিয়ে শুরু করব বললাম, তার দ্বিতীয় উদাহরণটা হচ্ছে এরকম। সকলেই এটা বুঝতে পারছেন যে এই পাতাটা হচ্ছে শেষের কবিতা উপন্যাসের একটা পাতা। অমিত এবং লাবণ্যের সবে সবে দেখা হয়েছে। লাবণ্য বললে, আমি তো জানি আপনার নাম অমিত বাবু। তো তারপরে অমিত লাবণ্যকে বলছে যে হ্যাঁ ঠিকই, তবে কিনা আপনি অমিত বাবুর বাবুটা বাদ দিন, বাবু বলার দরকার নেই। লাবণ্য বলে, সহজ নয়, সময় লাগবে, এই তো আলাপ হলো, এখনই বাবু বাদ দেওয়া মুশকিল। তারপরের বাক্যটা হচ্ছে, সবাই আমরা বহুবার করে পড়েছি, নতুন কিছু কথা নয়, কিন্তু বাক্যটার দিকে একটু আলাদা করে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের। তারপরের বাক্যটা হচ্ছে যে লাবণ্য বলছে, অমিত বলছে লাবণ্যর ওই উত্তরে যে সহজ নয়, বাবু বাদ দেওয়ার সময় লাগবে, তার উত্তরে অমিত বলছে যে সময়টা সকলের সমান লাগা উচিত নয়। এক ঘড়ি বলে কোনো পদার্থ নেই, ট্যাগ ঘড়ি আছে, ট্যাগ অনুসারে তার চাল, আইনস্টাইনের এই মত। এই সংলাপটা খুবই অদ্ভুত, সংলাপটায় আসছি, কিন্তু তার আগে এই আইনস্টাইনের এই মত কথাটাকে একটুখানি ব্যাখ্যা করে সহজ করে বলবার চেষ্টা করি। এখানে অনেকে আছেন যারা পদার্থবিদ্যা এবং মহাকাশবিদ্যায় যারা পারদর্শী, পারঙ্গম, আমার মতো মূর্খ নন, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এখানে কেউ কেউ এরকম থাকা সম্ভব যিনি ঠিক মানে বিজ্ঞানে যার আমার মতো অনধিকার আর কি। সেজন্য আমি খুব সহজ করে ঠিক 2-3 মিনিট সময় নিয়ে ওই আইনস্টাইনের এই মত কথাটাকে সহজ করে একটু আপনাদের সামনে বলছি, সকলের কাছে মার্জন আছে। এবং সেইটা বলবার জন্য আমি আপনাদের একটা সিনেমার উদাহরণ দেখাতে চাই, যে সিনেমাও খুবই বিখ্যাত, আমি নিশ্চিত যে আপনারা এখানে অনেকে দেখেছেন, কেউ কেউ হয়তো দেখেননি, তাই জন্য আমি সেই সিনেমার গল্পটা আপনাদের সামনে ঠিক 1-1.5 মিনিটের মধ্যে বলছি। সেই সিনেমাটার নাম হচ্ছে, অনেকেই
গেস করতে পারছেন, সেটা হচ্ছে ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার সিনেমার এই হচ্ছে একটা দৃশ্য, স্টিল ফটো, যে বাবা মেয়ের কাছে এসছে। বাবা একটা স্পেস প্রোগ্রামে যাবে। কোথায় যাবে না, খুব দূরের একটা ব্ল্যাক হোল, সেই ব্ল্যাক হোলের কাছে একটা গ্রহ, সেই গ্রহে যাবে। বাবা মেয়ের কাছে বলছে যাব, বিদায় চাইছে মেয়ের কাছে। তার সঙ্গে একটা অদ্ভুত কথা বলছে, আপনাদের মনে পড়বে যারা দেখেছেন, সেটা হচ্ছে যে যেহেতু ওই যে গ্রহটা, ওই গ্রহের গ্র্যাভিটি, মহাকর্ষ যে বল অনেক বেশি পৃথিবীর থেকে, ফলে ওই গ্রহের যে সময়, সেই সময় পৃথিবীর থেকে আসতে চলে, স্থির প্রায় হয়ে আছে সময়। পৃথিবীর সময় আর ওই গ্রহের সময়ের চলন এক নয়। ফলে বাবা মেয়েকে এই বলে সান্ত্বনা দেয় যে দেখ মা, আমি ফিরে আসবো নিশ্চয়ই, কিন্তু যখন ফিরে আসবো তখন আমার বয়স তো প্রায় বাড়বে না, কিন্তু তোর বয়স অনেকখানি বেড়ে যাবে। ফলে যখন তোর আর আমার দেখা হবে আমি ফিরে আসার পর, তখন তুই আর আমি সমবয়সী হয়ে যাব। বাবা আর মেয়ে একই বয়সী। তো মেয়ে একটুখানি দুঃখ পায়, কান্নাকাটি করে, কিন্তু যাই হোক, সিনেমায় আমরা জানি মেয়েকে সেই কান্নাকাটি সান্ত্বনা দিয়ে বাবা শেষ পর্যন্ত চলে যায়। ওই যে গোলাকার জিনিসটা, রকেট, তার স্পেসশিপ আর কি, আর পিছনে যে পিছনে ব্ল্যাক হোলটা দেখা যাচ্ছে উজ্জ্বল, মানে ব্ল্যাক হোলের যে ডিস্কটা আর কি, আর তার সামনে ছোট্ট মতো চাঁদের মতো দেখতে, ওইটা হচ্ছে গ্রহ। ওই গ্রহে যেতে হবে, স্পেসশিপ সেই গ্রহের দিকে এগোচ্ছে। তারপরে স্টিল ফ্রেমটা হচ্ছে সেই গ্রহে এই বাবা সামনে, এছাড়া আরো দুজন ক্রু তারা নেমেছে। সেই বিখ্যাত সংলাপটা আপনাদের যারা দেখেছেন মনে পড়বে, প্রায় বুকে ধাক্কা লাগানো সংলাপ, যখন তারা সেই গ্রহে নামছে তখন বলছেন যে খুব তাড়াতাড়ি আমাদের এই কাজ সারতে হবে, কেননা মনে রাখতে হবে যে এই গ্রহের 1 ঘন্টা মানে হচ্ছে, এই গ্রহে আমাদের 1 ঘন্টা অতিক্রম করা মানে হচ্ছে পৃথিবীতে 7 বছর কেটে যাওয়া। ফলে আমাদের খুব দ্রুত এই কাজ শেষ করতে হবে। কিন্তু আমরা জানি যে যতখানি দ্রুত এই কাজ শেষ করবার কথা ছিল, ততখানি দ্রুত কাজ শেষ হয় না। এরকম সিনেমায় হয় আর কি, নানা রকম জটিলতা, ঝামেলা, সমস্যা ইত্যাদি তৈরি হয়। ফলে যে কাজ কয়েক ঘন্টায় শেষ করবার কথা ছিল তা হয় না, তা আরো বেশি কিছুটা লেগে যায় সময়। ফলে ফিরতেও একটু দেরি হয় সামান্য। তারপর এই সিনেমা শেষ হচ্ছে যে বাবা মেয়েকে কথা দিয়ে গেছিলেন যে তিনি পৃথিবীতে ফিরবেন। খানিকক্ষণ সময় কাটিয়ে তিনি পৃথিবীতে ফিরে আসেন। এই যে বাবা ফিরে এসছেন, তার সামনে তার মেয়ে আর বাবার দেখা হয়েছে। এবার ক্যামেরা অ্যাঙ্গেলটা বাবার পিছন দিক থেকে মেয়েটাকে দেখায় আমাদের পরের ফ্রেমে। এই হচ্ছে বাবা আর এই হচ্ছে মেয়ে, সেই ফেলে যাওয়া 10 বছরের মেয়ে। 90 বছরের বেশি তার বয়স। 90 বছরের মৃত্যুশয্যায় শায়িত মেয়ের হাত ধরে বসে আছে 39 বাবা।